যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাশফিক বলছিলাম মোল্লারহাট থানা থেকে। এটা মোল্লারহাট থানার একটা গ্রামের ঘটনা, আর গ্রামের নামটা উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে 1980-85 সালের দিকে আমার চাচার সাথে। চাচা মারা গিয়েছেন 5-6 বছর হলো। ঘটনাটা আমার পরিবারের লোকজনের কাছে শুনেছি। এটা গ্রামের মুরব্বীরা অনেকেই জানেন। আমার চাচার নামটা উল্লেখ করছি না, তার ছদ্মনাম ব্যবহার করছি, করিম। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেই। সেটা হলো, পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেটা তাড়াতাড়ি শেষ হয়, আবার কোনো ঘটনা মৃত্যু অবধি ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা। আমার চাচা জীবনে 2 বার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। প্রথম ঘটনা, এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ হলে পুরোপুরি সুস্থ হননি, এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সবসময় অসুস্থই ছিল। সরি, অনেক কিছু বলে ফেললাম, এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে, অন্য গ্রামের ভেতর দিয়ে আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে। গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে। তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা, বৃষ্টির দিনে কাদা জমতো রাস্তায়। চাচারা 2 ভাই, করিম ছোট চাচা, বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে, এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে 60-70 মিটার দূরে বাড়ি বানায়। তখন ওই জায়গা ছিল বন জঙ্গল। সেগুলো পরিষ্কার করে 2 ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় 2 ছেলেকে 2টা বাড়ি করে দেয়। আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল, বাকি সব জায়গায় ফাঁকা। বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা। এবার আসি আসল ঘটনায়। চাচারা বয়স তখন 20-25। চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস। ভয় বা ডর কোনোটাই ছিল না। চাচা অনেক শক্তিশালী ছিল, তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাও ধরতো, যেটাতে তখন বোঝা যেত কার শক্তি কত বেশি। তো একদিন অনেকে কৃষি কাজ করছে একসাথে। এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল, বাবুল তুই আমার সাথে বাও ধরবি? তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে, আমার সাথে বাও ধরবি? বাবুল হেসে উড়িয়ে দেয়, আবার ভয়ও পায়, কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে। যদি শক্তিতে একান্ত নাও পারে, তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো, এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি। পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে, কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরবো। বাবুলও রাজি হয়ে যায়। যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরনো তাল গাছ। তো যেই কথা সেই কাজ। ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা। চাচার নতুন বিয়ে হয়েছে। চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে, এবং সেখান থেকে মাটি কেটেছে, যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে চাচা চাচি সহ আশেপাশের লোকজন গোসল করত। পুকুরটা ছিল বাসার সামনে উঠান, এবং উঠান ঘেঁষে সেই পুকুরের অবস্থান। সময়টা ছিল বৃষ্টির সময়। ওই দিনে মোটামুটি বৃষ্টি, কিন্তু রাতে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন চাঁদের আলোয় বাইরে তাকালে পরিষ্কার সবকিছু দেখা যায়। উঠান সহ আশেপাশে কাদায় ভরা। তো চাচা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। নর্মালি সে চাচির সাথে থাকে, চাচির সাথে শোয়, কিন্তু ওই দিন বারান্দায় শোয়, কারণ পরদিন ভোরে বাবুল আসবে। তো ঘরের ভেতরে শুলে বাইরে আসতে চাচি নানা কথা বলবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে বারান্দায় শুবে। বাড়িটি ছিল টিনের। বারান্দার এক সাইডে একটা ছোট খাট, অন্য সাইড ফাঁকা। বারান্দায় কোনো টিনের বেড়া ছিল না, পুরো খোলা ছিল। চাচা ঘুমিয়ে পড়বে, তখন বাইরে চাঁদের আলোয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। কত সময় ঘুমিয়েছিল চাচা জানে না। হঠাৎ বাবুলের ডাকে চাচার ঘুম ভাঙে। চাচা মশারি টানিয়ে শুয়েছিল। চাচা বাবুলের ডাক শুনে ঘুম থেকে উঠলো, কিন্তু মশারি থেকে তখনও চাচা বের হয়নি। সে দেখলো বাইরে হালকা পরিষ্কার, তবে সকাল যে হয়নি সেটা বোঝা যাচ্ছে। বিষয়টি এমন যে বাবুল চাচাকে বলল, কিরে করিম, বাও ধরবি?
বলে মশারির ওপর দিয়ে চাচার গায়ের ওপরে বাঘের মতো লাফিয়ে পড়লো। চাচা তখনও বুঝতে পারেনি যে ফজরের আজান এখনো হয়নি। চাচা মনে করলো বাবুলের মতো লোক আমার বাড়ি এসে আমার উপর লাফিয়ে পড়লো, ওকে আজকে আমি বোঝাবো কার কত শক্তি। এই বলে চাচাও বাবুলকে জড়িয়ে ধরলো। চাচা নিচে, বাবুল ওপরে। চাচা একটা জিনিস খেয়াল করলো, বাবুলের শরীরে পশমে ভরা এবং পশমগুলো অনেক বড় এবং শরীর অনেক শক্ত। কোনো মানুষের শরীর এমন হতে পারে না। চাচা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার, কিন্তু পারছে না। শরীরের সব শক্তি দিয়েও চাচা যখন ওপরে উঠতে পারছে না, তখন হঠাৎ বাবুল চাচার মুখ চেপে ধরে এবং বলে, কিরে করিম, কেমন লাগছে? আজ তোকে কে বাঁচাবে? মেরেই ফেলবো আজকে। চাচা তখন বুঝতে পারলো বিষয়টি তার সাথে কি হচ্ছে। দুজন জড়াজড়ি করতে করতে মশারি ছিঁড়ে খাট থেকে নিচে পড়ে যায় এবং বারান্দা থেকে জড়াজড়ি করতে করতে এক সময় উঠানে চলে আসে। খাট থেকে নিচে পড়ায় চাচার শরীর অনেক ব্যথা পায়। এত সময় ধরে জড়াজড়ি হচ্ছে, মনে হচ্ছে সব ভাঙচুর হয়ে যাবে, যেন চাচির ঘুম ভাঙছে না। তবুও উঠান ছিল পরিষ্কার, উঠোনেও সেই জাপটা জাপটি চলছিল, কিন্তু চাচা একবারও বাবুদের উপরে উঠতে পারছেন না। বাবুলই সবসময় চাচাকে দাবিয়ে রাখছেন। চাচা শরীরে সবটুকু শক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই করতে লাগলো, কিন্তু চাচার শরীরের শক্তি যেন অদৃশ্য শক্তির কাছে কিছুই না। চাচার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। চাচা বারবার বলছিল, আমাকে ছেড়ে দে, আমি মরে গেলাম। কিন্তু কে শোনে কার কথা? চাচাকে উঠান থেকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল আর বলছে, পুকুরে তোকে আজকে চুবিয়ে মারবো, দেখি তোর কত শক্তি, তোকে আজ কে বাঁচায়। এভাবে কত সময় কেটেছে চাচা জানে না। চাচা আরো খেয়াল করলো, ওটা বিশাল এক দেহ এবং এত শক্তি সেটার শরীরে যে চাচার মুখ চেপে চাচাকে পুকুরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা চাচা জীবনে যত শক্তি অর্জন করেছিল তা থেকে বাঁচাতে পারছে না চাচাকে। চাচা তখন প্রায় পুকুরের কাছে চলে গেছে এবং মাত্র 6-7 হাত দূরে পুকুর। চাচা তখন জড়াজড়ি করতে করতে অনেক নিস্তব্ধ হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই, এরকম বাঁচার আশা ছেড়ে দিয়েছে। তারপরেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। সব মানুষ মৃত্যুকে সামনে থেকে দেখলে সর্বশক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আমার নানা আবার ভোরের রাতে মাছ ধরতে যেত প্রায়, বিশেষ করে বৃষ্টির সময় ফজরের আজানের আগে। ওই দিনও মাছ ধরতে আজানের আগে বের হয় একটা হ্যারিকেন নিয়ে। চাচার বাড়ির সামনে রাস্তা ধরে ডাঙার দিকে যাচ্ছিল। চাচার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে চাচার উঠোন থেকে হালকা গোয়ানির আওয়াজ পায়। আবার খেয়াল করে গোয়ানির শব্দ ওই বাড়ির দিক থেকে আসছে। নানা খেয়াল করলো, গোয়ালে গরু রাখলে যেমন ধস্তাধস্তির শব্দ হয়, বাড়ির উঠোন থেকে তেমন শব্দ আসছে। নানা বাড়ির সীমানায় যাওয়ার আগেই বলে ওঠে, এই করিম, কি হয়েছে? আমি এসে গেছি। বলার সাথে সাথে ওই অদৃশ্য শক্তি চাচাকে বলে, আজ বেঁচে গেলি, কিন্তু আবার দেখা হবে বলে চাচাকে ছেড়ে চলে যায়। তখন চাচা পুকুর থেকে মাত্র 2-3 হাত দূরে। চাচা নানার কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায়। নানা গিয়ে দেখেন চাচা পুকুরের পাশে পড়ে আছে, সারা গায়ে কাদা, চাচার শরীর দেখা যাচ্ছে না। উঠোনে যেন অনেকগুলো গরু দিয়ে হাল চাষ করা হয়েছে। পরে নানা চাচিকে ডাকে এবং চাচি আসলে নানা আর চাচি চাচাকে ধরে উঠিয়ে পানিতে ধুয়ে দেয়। চাচা তখন একটু ভালো বোধ করে এবং রাতে কাহিনীটি খুলে বলে। এরপর চাচা অনেকদিন জ্বর ছিল এবং অসুস্থ ছিল এবং জীবনের সব শক্তি আর কখনো সে ফিরে পায়নি। দ্বিতীয়বার যখন এই অদৃশ্য শক্তি চাচার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায়, এরপর চাচার মৃত্যু অবধি নানান রোগে ভুগতে হয়েছিল এবং হাঁটা চলা বা কাজ করায় আগের সেই পুরনো শক্তি কখনো ফিরে পায়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। পরে দ্বিতীয় ঘটনা শেয়ার করব। এছাড়া আরো কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সেগুলো সুযোগ পেলে শেয়ার করব। আপনি সুযোগ দিলে লিসেনারদের কাছে শেয়ার করব। ঘটনা শেয়ার করলে কল দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার এবং আশা করছি স্টুডিওতে অনেকেই এখন আসছেন, আপনিও কোনো একদিন চলে আসবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালো থাকবেন, ভূত.com এর সঙ্গে থাকবেন। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। নমস্কার ভাইয়া, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমার নাম অর্পিতা, আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। 2014 সাল থেকে এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার জীবনেও কিছু ঘটনা আছে যা আমি পরে শেয়ার করব, তবে আজ একটি জানা এবং পার্সোনালি চেনা একজন মানুষের ঘটনা বলবো। ঠিক গুছিয়ে লিখতে পারি না, তবুও চেষ্টা করছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনা পড়ে শোনানো হোক। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঘটনায় আসা যাক। মনি আমার বোন, ও আমার স্বামীকে বিয়ে করেছে। এসব শুনে ওই মেয়ের মা চিৎকার করে সব গ্রামবাসীকে এসে এখন ভালো আছে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন তাদের জন্য। গল্পটা সিলেক্টেড হলে আমি কিছু ঘটনা পাঠাবো। ঘটনাটি 100% সত্য ঘটনা, তারপরেও বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার কাছে জানি এর চাইতে হয়তো ভালো ঘটনা থাকতে পারে, যদি থাকে আমাকে পাঠিয়ে দিন। আমি আছি আপনার ঘটনার অপেক্ষায়। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. সকালের সময় ঘটে এবং মাসটা ছিল শ্রাবণ মাস। ঘটনার প্রথম রাত। জহির চাচা বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় গভীর রাত্রে। তার পায়ের পাশে থাকা জানালাটা দেখতে পেলেন খোলা। তার স্পষ্ট মনে আছে তিনি ঘুমানোর সময় জানালাটা বন্ধ করে ঘুমিয়েছিলেন, যেহেতু বর্ষাকাল। তিনি শুনতে পেলেন অনেক দূর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। ডাকটা এমন সুরে আসছিল যেন কোনো বুড়ির গলা থেকে আওয়াজ আসছে। তিনি জানলা দিয়ে বাইরে তাকান। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি খুব ভালো করে দেখেন, কিন্তু কাউকে বাইরে দেখতে পেলেন না। তিনি তার স্ত্রী, যে তার পাশে ঘুমাচ্ছিল, তাকে ডেকে তোলেন। তার স্ত্রী উঠে স্বামীকে জিজ্ঞেস করে কি হয়েছে। তার স্বামী তাকে বলে যে কেউ যেন তার নাম ধরে ডাকছে। তার স্ত্রী মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, কিন্তু কিছুই শুনতে পান না। তিনি অর্থাৎ জহির চাচার স্ত্রী জহির চাচাকে বলেন, তুমি হয়তো ভুল শুনেছ, ঘুমিয়ে যাও। জহির চাচাও লক্ষ্য করেন যে তার নাম ধরে ডাকাডাকি বন্ধ হয়ে গেছে। তিনি তার মনের ভুল ভেবে সেই রাতে জানালা লাগিয়ে শুয়ে পড়েন। ঘটনার দ্বিতীয় রাত। জহির চাচার ঘুম আবারও অনেক রাতে ভেঙে যায়। বলে রাখা ভালো যে জহির চাচা অনেক গভীর ঘুম ঘুমাতেন, অর্থাৎ তার ঘুম রাতে সহজে ভাঙতো না। পরপর 2 দিন রাত্রে তার ঘুম ভেঙে যাওয়াতে তার একটু আজব লাগলো। তিনি দেখতে পেলেন আজকেও তার পায়ের কাছে থাকা জানালাটা খোলা। তার মনে খটকা লাগলো, কারণ তিনি আজকেও রাত্রে অবশ্যই জানালা বন্ধ করে ঘুমিয়েছিলেন। তার মনে হয় তার স্ত্রী হয়তো রাত্রে জানালা আবার খুলে লাগাতে ভুলে গেছেন। তিনি উঠে বসেন জানালা বন্ধ করার উদ্দেশ্যে। তিনি জানালা বন্ধ করতে যাবেন, এমন সময় তিনি রাতের আবছা আলোয় দেখলেন তার বাড়ির সামনে উঠান এবং উঠানের ওই পাশে একটা বাড়ি আছে এবং সেই বাড়ির সাথে লাগোয়া একটি বড়ই গাছ ছিল, যা তার বাড়ির জানালা থেকে স্পষ্ট দেখা যেত। জহির চাচা দেখলেন একজন সাদা কাপড় গায়ে কুজো এক বুড়ি সেই গাছের গা বেয়ে খুব সহজেই উঠে যায়। ওঠার পর সেই বুড়ি এক লাফে এ গাছ থেকে সেই বাড়ির টিনের উপরে লাফ দেয় এবং হাঁটতে থাকে। জহির চাচা দেখেন সেই বুড়ির হাতে কিছু একটা আছে। আরো ভালো করে তিনি লক্ষ্য
গিয়ে শুয়ে পড়েন। সকালে তার স্ত্রীকে জানাবেন ভাবলেও পরে জানাননি। ঘটনার তৃতীয় রাত, সেই টিনের চালে বুড়িকে দেখতে পাওয়ার পরের রাতের ঘটনা এটা। জহির চাচার অনেকগুলো দোকান ছিল বাজারে, যেগুলো তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন, কিন্তু একটা দোকানের কাজ তিনি নিজে করতেন, সেটা হলো কেবল বা ডিশ লাইনের কাজ। তিনি গ্রামের বিভিন্ন ঘরে ডিশের লাইন দিয়েছিলেন এবং তার কারবার খুব ভালো ছিল। একদিন তার দোকানের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। বাজারে বাকি সব দোকান বন্ধ হয়ে গেছে। জহির চাচার সাথে একটি অল্প বয়স্ক ছেলে কাজ করত। ছেলেটি তার কাজে সাহায্য করতে চাইলেও জহির চাচা তাকে অনেক আগে বাড়ি চলে যেতে বলেন, যেহেতু সে অল্প বয়স্ক এবং তার বাসায় তার মা হয়তো তার জন্য চিন্তা করছে এই ভেবে। তো জহির চাচার কাজ শেষ হতে হতে অনেক রাত, প্রায় 1টা-1:30টার মতো বেজে যায়। যেহেতু গ্রামের 1টা-1:30টা বাজা মানে অনেক রাত, জহির চাচা দেখলেন যে আজকে আকাশ পরিষ্কার এবং চাঁদও আছে। তিনি তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার বাড়ির দূরত্ব তার দোকান থেকে প্রায় 15-20 মিনিটের। তিনি হাঁটতে হাঁটতে একটি ব্রিজের কাছে এলেন। ব্রিজটি ছিল মূলত একটি ছোট খালের ওপর। ব্রিজ পার হবার পর রাস্তাটা অনেকটা ঢালু। সেই রাস্তার দুই পাশে ছিল পুকুর, অর্থাৎ 2টি পুকুর। বলে রাখি, সেই দিন সন্ধ্যেবেলা অনেক বৃষ্টি হয়। তিনি দেখলেন যে বৃষ্টির কারণে পুকুরের পানি রাস্তার একটু ওপর পর্যন্ত উঠে এসেছে, অর্থাৎ পানি রাস্তার উপরে উঠে এসেছে। তিনি ভাবলেন যে আজ হয়তো পানি পাড়িয়েই বাড়ি যেতে হবে। তিনি তার লুঙ্গিটা সামান্য উঠিয়ে পানিতে নামলেন। পানি প্রায় তার হাঁটু পর্যন্ত। তিনি যখন পানি পাড়িয়ে প্রায় উঁচু রাস্তায় উঠে পড়বেন আর সামান্য একটু পথ পানি পাড়াতে হবে, এমন সময় তিনি লক্ষ্য করলেন স্পষ্ট চাঁদের আলোয় যে অনেক বড় বড় চিতল মাছ তার পায়ের কাছ দিয়ে সাঁতার কাটছে। তিনি এর আগে বড় চিতল মাছ দেখেননি। আমরা জানি যে চিতল মাছের শরীরটা একটু মসৃণ হয় এবং যখন আলো পড়ে চিতল মাছের শরীরটা পানির থাকা অবস্থায় চকচক করে। তিনি মন্ত্রমুগ্ধের মতো মাছগুলোকে দেখতে লাগলেন। দেখার এক পর্যায়ে যখন তিনি ভাবলেন যে মাছগুলোকে তিনি ধরবেন, ঠিক সেই মতো তিনি দেখলেন মাছগুলো উধাও। তো এত বড় বড় মাছ যদি সাঁতার কেটে পালিয়ে যায় তবে পানিতে আলোড়ন হওয়ার কথা, কারণ পানি ছিল কম। কিন্তু তিনি চাঁদের আলোয় মাছগুলোকে যেতে দেখলেন, আর কিছুই হয়নি। জহির চাচার সন্দেহ হয় এবং তিনি তাড়াতাড়ি উঁচু রাস্তায় উঠে তার বাড়ির দিকে জোরে হাঁটা দেন। তিনি যখন একটু এগোলেন, তিনি রাস্তার এমন এক জায়গায় আসলেন যেখানে আশেপাশে অনেক দূর পর্যন্ত ক্ষেত। রাস্তার বাম পাশের ক্ষেতের একটা জায়গায় মাটি একটু উঁচু এবং সেই উঁচু মাটিতে ছিল 3-4টা গাছ। তার মধ্যে ছিল একটি বিরাট খেজুর গাছ। হাঁটার এক পর্যায়ে জহির চাচার নজর সেই খেজুর গাছের দিকে পড়তেই তিনি দেখেন একজন লোক সেই মস্ত খেজুর গাছটির মাথায় বসে আছে। লোকটি এমন ভাবে বসেছিল যেন সে খুব সতর্কিত এবং লোকটি আশেপাশে খুব সতর্ক দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল। হঠাৎ কতগুলো ছোট আকৃতির কালো কালো অবয়ব ক্ষেতের মধ্য থেকে উঠে এসে সেই খেজুর গাছটির দিকে দৌড়াচ্ছিল। এটা দেখে খেজুর গাছে বসে থাকা লোকটি ওই ওই করে চিৎকার করা শুরু করলো। ছোট অবয়বগুলো খেজুর গাছটির কাছে গিয়ে গাছ বেয়ে উঠতে শুরু করলো। এমন সময় গাছের মধ্যে আগুন লেগে যায়। আগুন যখন পুরো গাছে ছড়িয়ে পড়ে, সেই ছোট অবয়বগুলো আগুনে জ্বলতে থাকা অবস্থায় গাছ থেকে নিচে লাফ দেওয়া শুরু করে। জহির চাচা লক্ষ্য করলেন যে অবয়বগুলো নিচে লাফ দিচ্ছে এবং নিচে পড়ার সাথে সাথে উধাও হয়ে যাচ্ছে। তখন জহির চাচা দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে যখন তিনি তার বাড়ির কাছে, তিনি শুনতে পান রাস্তার পাশে থাকা গাছগুলোর ওপর দিয়ে যেন কিছু একটা তার সাথে সাথে এগোচ্ছে। তিনি মাথা ওপরে ঘোরাতেই দেখেন সাদা কাপড় পরা কিছু একটা ঠিক তার দৌড়ানোর গতিতে তার সাথে সাথে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাচ্ছে। তিনি বাড়ির কাছে থাকায় তার স্ত্রীকে নাম ধরে তিনি ডাকতে শুরু করেন। তিনি বাড়ি পৌঁছে দেখেন তার স্ত্রী বাড়ির দরজায় বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনি তার স্বামীর আসতে দেরি হওয়ার কারণে জেগেছিলেন এবং হঠাৎ তার স্বামীর ডাক শুনে বাতি নিয়ে বাইরে বের হয়ে এসেছিলেন। জহির চাচা তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে তার সাথে আসার সময় সব ঘটনা বললেন। তার স্ত্রী শুনে তাকে বলল যে রাত 2টা পর্যন্ত কাজ করার কি দরকার ছিল। এইটা শুনে জহির চাচা অবাক হয়ে যান। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ঘড়িতে রাত 2:30 বাজে।
কিন্তু তিনি তার দোকান থেকে রওনা দিয়েছেন 1টা বাজে প্রায়। তার আসতে বড়জোর 30 মিনিট লাগার কথা, কিন্তু 1 ঘন্টা বাড়তি লাগাতে তিনি খুব চমকে যান। তার স্ত্রী বলে যে বেশি রাত্রে করে বাড়ি ফিরেছ, সেই জন্য কুদৃষ্টি পড়েছে কোনো কিছুর। জহির চাচা তার স্ত্রীর কথা মনে করে সেই রাতে শুয়ে পড়েন। ঘটনার 4র্থ রাত। জহির চাচা আজকেও তার বাড়িতে দেরি করে ফিরেছেন। গতকালের মতো 1টা না বাজলেও গভীর রাত বলা চলে। জহির চাচা বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী আজকে ঘুমিয়ে না পড়লেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী তাকে বলল যে পাকঘরের টেবিলের ওপর খাবার রাখা আছে, তিনি যেন খেয়ে নেন। এই বলে তার স্ত্রী শুয়ে পড়েন। তিনি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন খাবার খেতে, এমন সময় কারেন্ট চলে যায়। তিনি ভাবলেন যেহেতু বর্ষাকাল চলছে, কারেন্টের লাইনে হয়তো সমস্যা হয়েছে। তিনি অনেক খুঁজে একটি হ্যারিকেন বের করেন এবং হ্যারিকেনের আলো জ্বালিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে লক্ষ্য করেন যে তার সেই পাকঘরের ওপর একটা সানশেডে অনেক হাঁটা চলার আওয়াজ হচ্ছে। সানশেড হলো রুমের ওপর দেওয়া একটি আচ্ছাদন টাইপের, একটি বাঁশ আর পাটি দিয়ে তৈরি করা, যার ওপর খালি জায়গা থাকে এবং জায়গাটির উপরে টিন। গ্রামের লোকেরা সেই জায়গাটিকে মূলত চুলার লাকড়ি রাখার জন্য ব্যবহার করে। জহির চাচা ভাবলেন হয়তো কোনো বিড়াল সেই জায়গায় উঠেছে। তিনি পাত্তা না দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিলেন এবং উপরে যাওয়ার জন্য একটি অংশ কাটা থাকে, তো সেই কাটা অংশ তার খাবার টেবিলের ওপরে ছিল। তিনি দেখতে পান সেই কাটা অংশ দিয়ে 70-80 বছরের বুড়ি আস্তে আস্তে মাথা বের করে। সেই বুড়ির মাথা ছিল সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ বড় এবং গায়ের রং ছিল ধপধপে সাদা। মাথা বের করার পর সেই বুড়িটা কাশি দেওয়ার মতো খুব খুব করে তার গলার ভেতরে কতগুলো বড় বড় আকৃতির কিছু একটা, ধাতব কিছু একটা জহির চাচার সামনে ফেলতে থাকেন। জহির চাচা এইটা দেখে ভীষণ ভয় পেয়ে যান এবং টেবিল থেকে দৌড় দেন তার রুমের দিকে। তো ওঠার সময় জহির চাচা তার হাত টেবিলের ওপর রাখা পানি ভর্তি মগের সাথে লেগে মগটা নিচে পড়ে যায়। জহির চাচা তার রুমে স্ত্রীকে ডেকে তুলেন এবং ঘটনা খুলে বলেন। তার স্ত্রী পাকঘরে যান এবং দেখেন কিছুই নেই। জহির চাচা লক্ষ্য করেন তার উঠে যাওয়ার সময় যে মগটা তার হাতের ধাক্কায় মাটিতে পড়ে যায়, সেটি টেবিলের ওপরেই রাখা এবং মাটিতে কোনো পানি পড়ে নেই। জহির চাচা বুঝতে পারলেন না তার সাথে কি হচ্ছে এইসব। তিনি কোনো মতে বাকি খাবারটা শেষ করে উঠে পড়েন এবং তার রুমে গিয়ে শুয়ে পড়েন। সেই রাতের ঘটনা। রাত প্রায় 3টার দিকে তার ঘুম ভেঙে যায়। বাইরে হাওয়া, বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর আওয়াজ। তিনি দেখেন তার পায়ের পাশের জানলাটা আজকেও খোলা এবং বৃষ্টির ছিটে ছিটে পানি ঢুকছে, তার পায়ে লাগছে। তিনি উঠে জানালাটা বন্ধ করতে যাচ্ছেন, এমন সময় তার নজর পড়ে তার বাড়ির সামনের উঠোনে। তিনি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পান তার বাড়ির সামনের উঠানে একটি লাশ রাখা, কাফনে মোড়ানো, শুধু লাশের মাথাটাই ঢাকা নেই। তিনি আরো ভালো করে খেয়াল করতেই দেখেন লাশটার কারো নয়, তারই। হঠাৎ একটি কুঁচো বুড়ি সেইখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসে। তিনি দেখেন এইটা ঠিক সেই বুড়ি যাকে তিনি আজকে রাত্রে খাওয়ার সময় দেখেছিলেন। বুড়ির সাথে ছিল একটা ঝোলা। বুড়ি হাঁটতে হাঁটতে জহির চাচার লাশের সামনে আসেন এবং জহির চাচার লাশটির বুকের ওপরে বসেন। জহির চাচা এরপর দেখলেন বুড়িটি তার ঝোলা থেকে একটি হাতুড়ি বের করে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বড় সাইজের একটি পেরেক বের করে এবং এরপর সেই বুড়িটি জোরে জোরে কিছু একটা মন্ত্র পড়তে পড়তে পেরেকটি জহির চাচার কপালের ওপরে ধরে এবং হাতুড়ি দিয়ে জোরে এক বাড়ি মারে, যার ফলে পেরেকটি লাশের কপালে গেঁথে যায়। এরপর বুড়িটি একবার করে মন্ত্র পড়ে এবং একবার সেই হাতুড়ি দিয়ে লাশটির কপালে বাড়ি দেয়। জহির চাচার কাছে নাকি হাতুড়ির বাড়িগুলো আওয়াজ এত বেশি মনে হচ্ছিল যেন 2-3টা বাড়ি মারার পর তার কান বন্ধ হয়ে যায় বা তালা লেগে যায় এবং এই সব এক পর্যায়ে তিনি বিছানার ওপর দেখতে দেখতে অজ্ঞান হয়ে যান। এর পরের দিন দুপুরবেলা তার জ্ঞান ফেরে এবং তিনি দেখেন পরিবারের সবাই, এমনকি আমার স্যারের বাবা অর্থাৎ জহির চাচার ছোট ভাই ও তার ভাবিও তার রুমে। জহির চাচার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী বিছানার ওপর হাত পা মেলে পড়ে আছেন। তার স্ত্রী তাকে ডেকে তোলার চেষ্টা করেন, কিন্তু তার কিছুতেই ঘুম না ভাঙায় এবং গায়ে জ্বর থাকায় তার স্ত্রী তার ছোট ভাই অর্থাৎ খোকন চাচাকে বলেন। খোকন চাচা জহির চাচার বাড়ির পাশের
পাশের বাড়িতেই থাকতেন। খোকন চাচা দ্রুত তার ভাইয়ের এই অবস্থা দেখে একজন ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার সব দেখে বলেন যে উনি অজ্ঞান হয়ে গেছেন এবং তার জ্বর এসেছে। ডাক্তার জহির চাচাকে একটি ইনজেকশন দিয়ে চলে যান। জহির চাচার জ্ঞান ফেরার পর তার স্ত্রী এবং পরিবারের সবাইকে তার ঘটনা বলেন। সব শুনে সবাই বুঝতে পারে যে জহির চাচার ওপর জিনের নজর পড়েছে। খোকন চাচা ছিলেন একজন নামাজি ব্যক্তি এবং তার সাথে সেই এলাকার এক আলেমের অনেক খাতির ছিল। খোকন চাচা সব শুনে বলেন যে তিনি সেই আলেমকে তাদের বাড়িতে নিয়ে আসবেন। সেই আলেম সেই দিন সেই গ্রামে না থাকায় 2 দিন পরে আসবে বলে ফোনে জানিয়ে দেয় খোকন চাচাকে। ঘটনার 5ম রাত। জহির চাচা রাত্রে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায় অনেক ভারী একটা পায়ের শব্দে। তিনি শুনেন কোন একটা ভারী কিছু তার রুমে হেঁটে তার রুমের দিকে আসছে। সেটার পায়ের আওয়াজে যেন পুরো বাড়ি কেঁপে উঠছে। তিনি পাশে তাকিয়ে দেখেন তার স্ত্রী তার সাথে নেই। হঠাৎ রুমের দরজা ধাম করে খুলে যায় এবং কুঁজো বুড়িটা একটা পা করে তার দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। তিনি নড়তে চেষ্টা করলেন কিন্তু নড়তে পারছিলেন না। তিনি দেখলেন তার 2 হাত আর 2 পা বিছানার সাথে পেরেক দিয়ে গাঁথা। তিনি ভয়ে দোয়াও পড়তে পারছিলেন না। সেই বুড়িটি তার পায়ের কাছে আসে এবং একটা বিশাল হাতুড়ি বের করে তার গোড়ালির উপর বাড়ি মারতে থাকে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। তিনি বুঝলেন এতক্ষণ যা দেখছিলেন সবই ছিল স্বপ্ন। তিনি শোয়া অবস্থায় তার ডান পাটা নাড়ানোর চেষ্টা করতেই পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। ব্যথায় গোঙাতে থাকলে তার এই গোঙানির আওয়াজ শুনে তার স্ত্রী উঠে যান। জহির চাচা বলেন যে তার পায়ে অনেক ব্যথা হচ্ছে এবং তিনি তার ডান পাটি কোনো ক্রমেই নাড়াতে পারছেন না। তার স্ত্রী খোকন চাচাকে তার বাড়ি থেকে ডেকে আনেন। খোকন চাচা সব দেখে হাসপাতালে ফোন দেন। একটি অ্যাম্বুলেন্স এসে জহির চাচাকে চৌমোহনীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে জহির চাচার পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর জহির চাচার পায়ে প্লাস্টার করা হয় এবং বাড়িতে নিয়ে আসা হয়। খোকন চাচা জহির চাচার কাছ থেকে স্বপ্নের কথা শুনে সেই দিন ভোরবেলায় সেই আলেমকে আবারও ফোন দেন। আলেম জানান তিনি সেই দুপুরে বাড়িতে আসবেন। তারপর দুপুরবেলা সেই আলেম আসলে জহির চাচার মুখ থেকে তিনি সব ঘটনা শোনেন এবং বলেন যে রাতে তার জিনের সাথে কথা বলবেন এবং পরের দিন তাদেরকে সবকিছু জানাবেন। জহির চাচার সুরক্ষার জন্য আলেম বাড়িটি বন্ধ করে দিয়ে যায়। ঘটনার 6ষ্ঠ রাত। জহির চাচার রাত্রে ঘুম ভাঙে অদ্ভুত এক শব্দ শুনে। তিনি জেগে দেখেন আজকেও তার পায়ের কাছে জানালাটা খোলা, কিন্তু ঘুমানোর আগে তিনি তার স্ত্রীকে দিয়ে জানালা বন্ধ করেছিলেন। জহির চাচা দেখলেন সেই বাড়ির জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এবং তাকেই দেখা যাচ্ছে। হঠাৎ সেই গ্রিল ধরে টানাটানি শুরু করেন। জহির চাচার মনে হচ্ছিল যে এই লোহার গ্রিল সেই বুড়ি এক নিমিষেই ভেঙে দুমড়ে দেবে। এটা দেখে তার স্ত্রীকে তিনি ডেকে তোলেন। তার স্ত্রী ওঠার পর সেই বুড়ি আর সেখানে নেই। তিনি তার স্ত্রীকে দিয়ে আবার সেই জানালা বন্ধ করিয়ে দেন এবং ঘুমিয়ে যান। এর পরের দিন সকালে সেই আলেম আসে। তখন সেখানে খোকন চাচা, তার স্ত্রী এবং আমার স্যার অর্থাৎ খোকন চাচার ছেলেও উপস্থিত ছিলেন। সেই আলেম বলে যে আমি তো কালকে রাত্রে আমার জিনের সাথে কথা বললাম এবং জিন আমাকে বলেছে যে আপনার সাথে কেন এমন হচ্ছে। তখন আলেম খুলে বলেন ঘটনাটা মূলত 1 মাস আগের। সেই গ্রামের প্রায় সবাই কবুতর পালত। জহির চাচারও ব্যতিক্রম ছিলেন না। তার কাছে অনেক সুন্দর ও দামি দামি কবুতর ছিল। গ্রামে তখন কবুতর চোরের আবির্ভাব হয়। অনেকের বাড়িতে কবুতর চুরি হয়, এমনকি জহির চাচার বাড়িতেও। জহির চাচার এত স্বাদের আর দামি কবুতর চুরি হওয়ায় তিনি খুব রেগে ছিলেন। একদিন সেই চোর হাতে নাতে ধরা পড়ে। সেই চোরটি ছিল গ্রামের একটি গরিব পরিবারের মধ্যবয়স্ক ছেলে। চোরটিকে ধরার পর গ্রামের লোক তাকে মারতে শুরু করে এবং চোর জহির চাচার বাড়ি থেকে একটু দূরে ধরা পড়ায় জহির চাচা জানে সেখানে এবং তিনিও চোরকে মারতে শুরু করেন। জহির চাচা অনেক রেগে ছিলেন বলে মারার এক পর্যায়ে তিনি একটা মোটা গাছের ডাল দিয়ে সজোরে সেই চোরের মাথায় বাড়ি দেন। এতে চোরটি সেখানেই মারা যায়। তারপর সেখানে অনেক থানা পুলিশের কাজ হয়। জহির চাচা সেই গ্রামের একজন বিত্তবান ও সম্মানীয় লোক ছিলেন। তিনি গ্রামের অনেক কাজে দান করতেন। তো তিনি অনেক টাকা খাইয়ে ও গ্রামের লোকের সাপোর্টে সেই ঘটনা থেকে মুক্তি পান। তবে জহির চাচা সেই যে ঘটনার ছেলেটিকে মেরেছিলেন তা জানাজানি হয়ে যায় এবং মৃত ছেলেটির মাও সেটা জানতে পারে। তো সেই মাই এক কবিরাজের কাছে গিয়ে জহির চাচার নামে তাবিজ করেছে এবং যেই জিনটা জহির চাচার পেছনে পড়েছে সেটি একটি খুব শক্তিশালী মহিলা জিন। সব শোনার পর খোকন চাচা এর থেকে বের হওয়ার উপায় জানতে চান। আলেম বলেন যে
সেই ছেলেটির মায়ের সাথে দেখা করে দেখেন কিছু মিটমাট করা যায় কিনা। কিন্তু খোকন চাচা তো জানতো যে সেই মহিলা সেই ঘটনার কয়েকদিন পর গ্রাম ছেড়ে চলে যান এবং সেই মহিলা এখন কোথায় থাকেন কেউ জানে না। এইটা শুনে আলেম বলে যে এখন একটাই রাস্তা, জিনের সর্দারের সাথে দেখা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। আলেম খোকন চাচাকে বলেন, আজকে রাতে আপনি তৈরি থাকবেন, কারণ আজকে আপনাকে সেই জিনের সর্দারের সাথে দেখা করতে নিয়ে যাব, যেহেতু আপনার ভাইয়ের পক্ষে এই অবস্থা সম্ভব নয়। খোকন চাচা তার ভাইয়ের জন্য সবকিছু করতে রাজি ছিলেন এবং তিনি বললেন তিনি যাবেন। আলেম বলল যে আজকে রাত 3টা বাজে সে সেই খোকন চাচাকে নিয়ে যাবেন, তিনি যেন তৈরি থাকেন। ঘটনার সপ্তম এবং শেষ দিন, রাত 3টা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খোকন চাচা শুনতে পেলেন যে সেই আলেম তাকে বাইরে থেকে ডাকছে। আলেম তাকে কালো কাপড় দিয়ে বলল, আপনি এই কাপড়টা চোখে বেঁধে নিন এবং আমি যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবেন না। খোকন চাচা সেই কাপড়টি চোখে বেঁধে নেন। তারপর আলেম খোকন চাচাকে নিয়ে হাত ধরে হাঁটতে থাকেন। এইভাবে 10 মিনিট হাঁটার পর একটি জায়গায় সে দুজনে দাঁড়ায়। তখন সেই আলেম খোকন চাচার হাতে একটা কাগজ দিয়ে বলেন, আপনি এইখান থেকে 10 কদম সামনে হেঁটে যাবেন এবং তার দূরে একটি গাছ দেখতে পাবেন। সেই গাছের কাছে যাবেন, যাওয়ার পর একজন লোককে সেইখানে বসে থাকতে দেখবেন। তাকে খুব সুন্দর করে লম্বা একটা সালাম দেবেন এবং আপনার হাতের কাগজটি তাকে দেবেন। তারপর সে আপনাকে যেতে বললে তাকে আবারও একটা সালাম দিয়ে আপনি ঘুরে চলে আসবেন। আসার সময় পেছনে তাকানো যাবে না। এরপর আলেম খোকন চাচার হাত ছেড়ে দেন এবং যেতে বলেন। খোকন চাচা 10 কদম হাঁটার পর তার চোখের কাপড় সরালেন। তিনি দেখলেন যে তিনি একটি ঘাস দিয়ে আবৃত খোলা মাঠের মধ্যে। যত দূর চোখ যায় শুধু মাঠ, মাঠ আর মাঠ। তিনি আশেপাশে ভালোভাবে তাকান এবং দেখেন দূরে একটি মাত্র গাছ দেখা যাচ্ছে। খোকন চাচা গাছ লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খোকন চাচা হেঁটে সেই গাছের কাছে যান। দূরের সেই গাছটি ছোট হলেও মনে হলো কাছে যাওয়ার পর খোকন চাচা আসলে গাছের আকৃতিটা দেখেন। তিনি বলেন যে এত বড় আর আজব গাছ তিনি আগে দেখেননি। গাছটি ছিল ভীষণ চওড়া এবং উঁচু আর গাছের একেবারে মাথায় ছিল ডালপালা। তিনি গাছের পেছনে দেখেন একজন সাদা জুব্বা পরা দাড়িওয়ালা খুব সুন্দর চেহারার এক বৃদ্ধ, যার শরীর থেকে অসাধারণ এক সুগন্ধ আসছে। সেই বৃদ্ধ বসে আছে এবং বসে বসে জিকির করছে। খোকন চাচা তার কাছে যান এবং লম্বা একটা সালাম দেন। সালাম শুনে লোকটি তার দিকে তাকায় এবং সালামের জবাব দেন। তারপর খোকন চাচা তার হাতে থাকা কাগজটি বৃদ্ধকে দেন। বৃদ্ধটি সেই কাগজ নিয়ে খুলে পড়ার পর খোকন চাচাকে চলে যেতে বললেন। খোকন চাচা তাকে আবারও সালাম দিয়ে যেই দিক থেকে এসেছিলেন সেই দিকে হাঁটা শুরু করলেন। খোকন চাচা নিয়ম অনুযায়ী পেছনে তাকাননি। কিছু দূর হাঁটার পর খোকন চাচা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। তিনি আবার দাঁড়াতেই দেখেন তার বাড়ির সামনে সামান্য দূরে একটি রাস্তায় তিনি দাঁড়িয়ে আছেন। তিনি এরপর বাড়িতে চলে যান। পরের দিন সেই আলেম আসে আবার চাচার সাথে দেখা করতে। আলেম বলে যে এখন থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। আলেম আরো বলেন যে আপনাকে শুক্রবার কিছু ফকির মিসকিনকে খাওয়াতে হবে। এরপর থেকে জহির চাচার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। আমার কাছে এমন আরো অনেক ঘটনা রয়েছে। ভূত এফএম এর থেকে আমি আপনার বড় ফ্যান। যেই 5টা ঘটনা মেইল করলাম এগুলো আপাতত লেখা ছিল এবং আপনি চাইলে আমাকে জানাবেন, আমি আরো ঘটনা ইমেইল করতে পারবো। আর 100% নিশ্চিত থাকতে পারেন আমার পাঠানো ঘটনা অন্য কোথাও শেয়ার করা হয়নি। আমি অনেক আগ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে হন্টেড ঘটনা কালেক্ট করি। মূলত এটা আমার নেশা। কুমিল্লাতে আমাদের 5 জনের একটি টিম আছে যারা রেগুলার এমন ঘটনা সংগ্রহ করি। ভালো থাকবেন এবং ঘটনা প্রচার করা হবে কোন এপিসোডে জানাবেন। নাম তাইফুর ইসলাম, কান্দির পাড়, কুমিল্লা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আরো ঘটনার অপেক্ষা থাকলাম। ডেফিনেটলি আপনার ঘটনা আমরা প্রচার করব এবং পরবর্তী ঘটনাগুলোও খুব চমৎকার হবে সেটা আশা করছি। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আরো একবার আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার
with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রথমে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আপনি সব